এদিকে আসো তো। আপনি আমাকে ডাকছেন? আচ্ছা, এখানে ডাক্তার বিথির বাড়িটা কোথায়? ডাক্তার বিথি? এই যে আমার বোন, ওই হচ্ছে ডাক্তার বিথি, আমাকে গ্রামের মধ্যে একমাত্র ডাক্তার। আমার সাথে আর কি করা হচ্ছে? আমি ডাক্তার বিথির বাড়িটা জানতে চেয়েছি আর বলা হচ্ছে ও ডাক্তার বিথি না? ম্যাডাম, আপনি আমার মারলেন কেন? আমি তো মিথ্যা কথা কইতেছি না। আমার বোন সত্যি সত্যি এই গ্রামের ডাক্তার। আমার বোন কত মানুষের চিকিৎসা করছে। আপনি আমার শুধু শুধু কেন থাপ্পড় মারলেন? এই মেয়ে চুপ, বেশি কথা বলবা না। এত বেশি কথা বলো কেন? গিয়ে ও চাষা, এই জায়গায় ধান নাড়ছে চকের মধ্যে, আর এ হচ্ছে ডাক্তার। আমরা কিছু বুঝি না। আরে আপনারা এইভাবে কথা কইতেছেন কে? আপনারা ডাক্তার বিচির বাড়ি যাবেন তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন আমার সাথে। এই আর হৃদয়, তুই ধানগুলা উঠা। আচ্ছা, মা চল তো, ওনাকে নিয়ে আসো। যান। এই মুরব্বী দাঁড়ান তো, আপনি কি শুরু করলেন? না এই ঠাটা পড়ার রোদ্রের মধ্যে আমাকে তো জীবন শেষ হয়ে গেল। আপনি কি আমাকে লাগে মস্কারা করতেছেন? না না, মস্কারা করুম কে লিগে? এই যে আইয়া পড়ছে, ওই যে সামনে বাড়ি। আসেন আসেন আমার সাথে। চলেন। আসেন আসেন আপনারা, এই বাড়িতে। তোরা চেয়ারটা রেডি করছস? বসেন বসেন আপনারা। এই একটু পানি পুনির ব্যবস্থা কর যা। তনিমা, যা তো ঠান্ডা পানি নিয়ে কলে থেকে। আচ্ছা, এবার আপনারা কোন তো, আপনারা ডাক্তার বিথিরে কিসের জন্য খুঁজতেছেন? তোদের তো আমাদেরকে বিথির বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, তোরা কার বাড়িতে নিয়ে আসছিস? কি বাজে দেখতে, গন্ধ, ছি। বুবু, এই যে। ঠিক আছে, এই যাপা পানি। কত বড় সাহস! তোদের কি লজ্জা লাগে না? তোদের সাহস কি করে হয় যে এরকম একটা নোংরা গ্লাসে তুই আমাদেরকে পানি খেতে দিস? এই চুপ করেন। আর একটা কথা কইবেন না। সেই কখন থেকেই না আপনারা তো বেশি বেশি বাড়াবাড়িগুলো দেখতেছি। আপনার কি মনে হয় আমরা গ্রামে থাকি বলে কি আমরা মানুষ না? যারা গ্রামে থাকে তারা কি কোনোদিন ডাক্তার হইতে পারে না? আপনার সেই কখন থেকে বিয়াদবি দেখতেছি। আপনি ক্ষেতের মধ্যে কি করলেন? আমার ছোট বোনের গালে থাপ্পড় মারছেন। কিসের জন্য মারছেন? কারণ জামা কাপড়ে কি লেখা থাকে যে ডাক্তার কে, ইঞ্জিনিয়ার কি, চামার কি মুচি? আর সে যদি চামার মুচি হয়েও থাকে, তার সাথে কি আপনারা এরকম ব্যবহার করবেন? আরে আপনাদের ড্রেস আপ গেটআপ ভালো হলে কি হবে? আপনারা তো প্রকৃতপক্ষে শিক্ষিত হতেই পারেন নাই। আপনারা পড়াশোনা করে এক একটা অমানুষ হয়েছেন। ভিতর থেকে তো আপনারা নিজেরাই ছোট লোক। আরে থাম, তোরা কি পাইলি এটা? আগে ওনারা কি লিগে আইছে একটু জিজ্ঞাসা করে লই। বাবাজি, আপনারা কিসের জন্য আইছেন একটু খুলে কোন তো দেখি। মুরব্বী আসলে হয়েছে কি, এই যে দেখতেছেন এটা আমার ছোট ভাই, এইবারই এমবিবিএস কোর্স কমপ্লিট করে বের হয়েছে, তাই ওকে আমরা বিয়ে করাবো। শুনছি এই গ্রামে নাকি এমবিবিএস পাস করা একজন পাত্রী আছে, নাম বিথি, তাই আমরা ওই বাড়িটা খুঁজতেছি। আমি বিথি, আমি এই গ্রামের ডাক্তার। এমবিবিএস পাস করা এই গ্রামে একমাত্র মেয়ে। আর আপনারা কেমন করে ভাবলেন আপনারা বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন না সেই প্রস্তাবে আমরা রাজি হয়ে যাব? আপনারা তো শহর থেকে আসা অহংকারী মানুষ, আপনাদের মধ্যে তো কোনো মনুষ্যত্বই নেই। আপনারা বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন আর আমরা সেই প্রস্তাবে রাজি হয়ে যাব, তাই তো? তাই তো। আমার বড় বোন কেন আপনাদের ভাইকে বিয়ে করবে? সে তো পারতো একটা প্রতিবাদ করতে, সেও প্রতিবাদ করেনি। তার মানে আপনার এই ভাইও আপনাদের মতোই। আপনাদের ভাইয়ের সাথে আমার বুবুকে আমরা বিয়ে দিব না, আপনারা চলে যান। সবই বুঝলাম, কিন্তু আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে ওই ক্ষেত খামারে কাজ করেন কে? কারণ আমরা খেতে খামারে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। হ্যাঁ, আর আমরা কেন স্বাচ্ছন্দ্য বোধ করি জানেন? আমরা যে জমিতে কাজ করি সেই জমিটা আমাদের নিজেদেরই। আমার বাবা ছোটবেলা থেকে সেই জমিতে কাজ করে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে। একজনকে বানিয়েছে ডাক্তার, আর একজনকে বানিয়েছে ইঞ্জিনিয়ার। আমরা যে জমিতে কাজ করি সেই জমিতে কাজ করে আমরা শান্তি পাই। বুঝতে পারছি। মুরব্বী দেখেন, আপনি ওকে একটু বুঝান না, আমাকে না একটা ভুল হয়ে গেছে। বাবাজি, আমার দুইটা মেয়ে শিক্ষিত, একটা হলো ডাক্তার আর একটা হলো ইঞ্জিনিয়ার। ওরা হলো ভালো শিক্ষিত। আমার আম্মা খুব অসুস্থ, একটু তাড়াতাড়ি চলেন। বাবা, আমি তাহলে শুভর আম্মরে দেখাই, তোমরা এখানে থাকো। আমরা তাহলে যাই মুরব্বী। বাবাজি, আইসন যখন দুপুরে একটু খাওয়ার ব্যবস্থা করে খাইয়া দেওয়া যান। না, আমরা আর খাবো না।
তোমার জন্য এই পেঁয়াজ বাবু সব জায়গায় যায় গ্যাঞ্জাম বাজাও চলো সব জায়গায় যায় খালি ঝামেলা করে হ্যাঁ না বুঝতে না শুনে মেয়ের গালে থাপ্পড় দিবার গেল এইটাই তো বেশি ডাক্তার ও ভাই তোর মধ্যে পুলিশকে শিগগির নুরাও আসলে তো তাই। স্যার ওই কৃষক দুজন আমাদের দেখে দৌড় দিল কেন? নাজমুল সাহেব ওদেরকে গিয়ে ধরে নিয়ে আসুন। রবিন সাহেব আপনিও যান, মুভ। ওই মহসিন রে, দেন আমার এইভাবে ধরতেছেন কে? আমি গরিব মানুষ, আমি পরের ক্ষেত্রে কাম না দেখাই, আমার ধরে নিয়ে গেলে কি হইব আমার? ওই দোষ করছস না করছস স্যারের সামনে গেলে সব কিছু মের মের করে বাড়ি দিব। এখন স্যারের সামনে চল। আরে আয় যাবি না তোর গাড়ি যাইবো। আয় এই চল। স্যার স্যার আমার ছেড়ে দেন স্যার, আমি কোনো দোষ করি নাই স্যার। দুষ করছস না কি করছস? স্যার কাছে চল। স্যার 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 আমার মা তো নি মা, তুই বাস্তি তুমি? এই চুপ থাক। মা তুই না কাকে বলছিস আর কাকে তুই ভাস্তি বলছিস? উনি আমাদের স্যার। এই কিসের মা? স্যার পাশা দূরে দুমু নাকি? জাস্ট শাট আপ। আপনারা জানেন ওনারা কারা? একজন আমার বাবা, আরেকজন আমার কাকা। ওনাদের দুইজনের জন্য আজকে আমি পুলিশ অফিসার হতে পেরেছি, আর আপনারা কিনা ওনাদের নামে উল্টাপাল্টা কথা বলতে যাচ্ছেন। আচ্ছা, আপনাদেরকে যদি কাউকে ধরে নিয়ে আসতে বলি, আপনারা কেন তাদেরকে আসামি ভাবেন? তাদের সাথে তো অন্য কোনো দরকারে তাদেরকে ডাকতে পারি। সরি স্যার, আমার আসলে ভুল হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। তো স্যার আপনি এত বড় একটা পুলিশ অফিসার, আপনার বাবা যে কৃষকের কাজ করে সেটা আমার জানা ছিল না স্যার। আমার বাপ চাচা কি কোনোদিনও কৃষক হতে পারে না? কেন একজন কৃষকের মেয়ে কি পুলিশ অফিসার হতে পারে না? ডাক্তার হতে পারে না? অফিসার হতে পারে না? বড় বড় এমপি মিনিস্টারদেরকে জিজ্ঞেস করে দেখেন, তাদের বাপ চাচারাও কৃষি কাজ করেছে। কৃষি কাজ হচ্ছে আমাদের দেশের আদি পেশা, আর সেটাকে আপনারা কিনা ছোট করে দেখছেন। হ্যাঁ, আমার বাবা একজন কৃষক, এতে আমি লজ্জিত না, এতে আমি গর্বিত যে আমার বাবা এত কষ্ট করে আমাকে এত বড় পুলিশ অফিসার বানিয়েছে। আরেকটা কথা মনে রাখবেন, শুনুন, কারোর ভিতরে যদি সৎ উদ্দেশ্য থাকে, সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, সাফল্য তার কাছে একদিন আসবে। আরেকটা কথা আপনারা দুজন মাথায় রাখবেন, গরিব কৃষকদের আর কোনোদিনও ছোট করে দেখবেন না। এখন আপনারা দুজনে এখান থেকে যান। মারে তুই তুই একবার পুলিশ অফিসার হয়ে গেছস। দোষ দেখছস তোর ভাস্তি, আমাকে না গর্বে বুকটা আর বইরা যাইতেছে রে। বাস্তি দেখ, আজকে অনেক শান্তি পাইলাম। মাইসে খালি কইতো বড় লোক গড়ই বড় বড় অফিসার হয়, কিন্তু দেখ আমরা কৃষি কাজ কইরা সেই টাকাটা তোরে পড়াইছি, তুই আমাকে ঘরে থেকে মস্ত বড় অফিসার হইছে। মানুষের ধারণা আজকে আমরা ভুল প্রমাণ করে দিলাম, কৃষকের মেয়েও বড় অফিসার হইবার পারে। কি কও ভাই? হ্যাঁ বাবা, হ্যাঁ কাকা, আমি তো তোমাদের সাথে থাকার জন্য গ্রামে চলে আসছি। আমি আর শহরে যাব না, এখান থেকে আমি আমার ডিউটি পালন করব, তোমাদের সাথে থাকবো। ও তাইলে তো আরো ভালো। ন যাই ভাই, ওরে নে বাড়ি যাই। না 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 না। এই ছেলে, তুমি এখানে ময়লা নোংরা বাসি খাবার খাচ্ছ কেন? ম্যাডাম এই ময়লা খাবার খাবো না, কি খাও? 3 দিন যাবত না খেয়ে রয়েছি, শুধু পানি খেয়ে রয়েছি। কেন, তোমার বাসায় কেউ নেই? ম্যাডাম আছে তো, আমার বাবা আছে। আমার বাবা ক্যান্সারের রোগী, কোনো কাজ কাম করতে পারে না। আমি জানিয়া যাই, আমার বাবা তাই খায়। আচ্ছা, তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে পারবা? কেন ম্যাডাম, আমার বাবার কাছে যাই আপনি কি করবেন? দরকার আছে, আমাকে নিয়ে চলো, তারপরে বুঝতে পারবা। আর এই খাবার দাও, এই ময়লা বাসি খাবার খেলে তোমার পেট খারাপ হবে, ফালো। চলো। আরে নিনা, কোথায় যাচ্ছ তুমি? আর বইলো না, আমি দেখি এই ছেলেটা রাস্তার কিনার থেকে ময়লা জায়গা থেকে ভাত নিয়ে খাচ্ছিল। ওকে তারপর জিজ্ঞেস করলাম যে তুমি এই ময়লা খাবার কেন খাচ্ছ? ও আমাকে বললো ও নাকি 3 দিন ধরে না খাওয়া। দেখো তো আমার খুবই খারাপ লাগছিল, তাই ওদের বাসায় যাচ্ছি। তুমি একটু চলো আমার সাথে। এখন এই সময়? হ্যাঁ, তুমি না আমারে বললে যে এখন পার্কে যাবা, এই জন্যই তো আমি বের হয়ে আসলাম। চলো পার্কে যাই। কি বলছো তুমি? আমি ওদের বাসায় যেতে যাচ্ছি আর তুমি আমাকে পার্কের কথা বলছো? ওটা আমরা পড়া যাবো না, তুমি একটু চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। আল্লাহ রে,
দুনিয়া থেকে কত ভালো ভালো মানুষ আল্লাহ নিয়ে যাইতেছে। আমি অসুস্থ ক্যান্সারের রোগী, ক্যান্সার আমার দুনিয়া থেকে। ম্যাডাম রয়েছে। ফেরদৌস তুমি? যাইনি ইতাসি, তুই আমার চোখের সামনে কেন আইতাস? তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। একমাত্র তোর জন্যে আমার সয় সম্পত্তি বাড়িঘর সব কিছু বিক্রি করে আজকে আমি বাইশের বাড়ি ভাড়া থাকি। তোর মুখ আমি দেখবার চাই না। তুই আমার চোখের সামনে থেকে চলে যা, যা দূর হয়ে যা। তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা কেন? তুই জানোস না আমার এই অবস্থা কেন? একমাত্র তোর জন্যে। আমার জন্য এই অবস্থা? আমি কি করলাম? তুই কি করলি জানোস না? এই বাচ্চার যখন 6 মাস বয়স, পরে রাইখে তুই মেডিকেল পড়বার ঢাকা গেলি। আমার বিষয় সম্পত্তি বাড়ি ঘর বেচতে সমস্ত টাকা তোর পিছে ব্যয় করলাম। আর তুই টাকা দে ডাক্তারি পড়ে ডাক্তার হয়ে তুই আমাকে পইলা গেলি। তার মানে নীলা, তোমার আগে থেকে একটা স্বামী, সংসার, সন্তান সবই ছিল, তারপরও তুমি আমার থেকে লুকিয়েছো। তুমি আমাকে মিথ্যা ঘর বাঁধার স্বপ্ন দেখিয়েছো নীলা। ছি নীলা, ছি, তুমি এত বড় প্রতারক। না ফিরোজ, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমাকে তুমি ভুল বুঝো না। আর দেখো, এই লোকটার সাথে কি আমার কোনো দিক দিয়ে যায়? চুপ করো, তুমি আর একটা কথা বলবা না। আমি কোনো মিথ্যাবাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। তুমি আজকের পর থেকে আমার সঙ্গে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। বাই। ফিরোজ, ফিরোজ। কি কেমন হইলো? যার সাথে সুখে সংসার বাঁধতে চেয়েছিলি সে তো তোমারে রেখে চলে গেল। আর মাঝখান থেকে এই বাচ্চাটারে তুমি মায়ের আদর থেকে বঞ্চিত করেছিলে। কি এখন ধরে রাখো? ধরে রাখতে পারলা না? হ্যাঁ, আমাকে ফেলে রেখে এই ছেলের সাথে তুমি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে। ওই উপর আল্লাহ একজন আছে, আল্লাহ তোমার বিচার করছে। কি তুমি ধরে রাখতে পারলা না? ও তো চলেই গেল। যাও, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আব্বা, উনি কি আমার মা? চুপ! তোর কোনো মা নাই। তোর মা ছোট্টবেলায় মারা গেছে। আমি তোর মা, আমি তোর বাপ। বাবারে, তুই দুঃখ করিস না। আমি তোকে মায়ের আদর দিয়ে এত বড় করেছি। বাকিটা জীবন তুই আমার মুখের মধ্যেই থাকবি। বাইরে থেকে রে ফুকিলির বাচ্চা, তুই আমাকে বলে চোখ গরম করে খালি রয়েছ। Just shut up! Just shut up! You are under arrest. চেয়ারম্যান সাহেব, আর অল্প কয়টা দিন সময় পাইলেই সব টাকা উঠে আসতো। অল্প কিছু বাকি আছে। আরে ক্ষমতা গেছে, তাতে কি হয়েছে? আরে যেটা হ্যাঁ কামাইছি, আরে 10 বছর বই একাই হারু। তা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আরে আবার তুমি কেন? তোমার তো চিনলাম না। তুমি আবার কই থেকে আসলে? কি চাও তুমি? না চেয়ারম্যান সাহেব, আমি প্রতিবন্ধী মানুষ। আপনার কাছে তো প্রতিবন্ধী ভাতা চাইছিলাম, ভাতা তো আপনি দিলেন না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাই। যদি করে টাকা পয়সা দিতেন, খায়া পয়সা বাঁচতে পারতাম। একটু সাহায্য করেন। এই, তোমার কিসের সাহায্য করবো? হ্যাঁ, তোমরা কি পাইছা? চেয়ারম্যানের কি আর ক্ষমতা আছে তোমার সাহায্য করবো? আর তোমরা এই যে দলে দলে কানা মিসকিন রে চেয়ারম্যানের বাড়ির ভিক্ষা হিসেবে ঢুকতে চাও, কারণটা কি? ভাইজান, আপনি আমার এমনি দূর দূর করে তাড়া দিতেছেন কেন? আমি তো শুনছি উনি অনেক জনদরদি মানুষ। উনি আমাকে সাহায্য করবো না, কেন সাহায্য করবো কোন? হ্যাঁ, জনদরদি ঠিক আছে কথাটা। জনদরদি আগে আসছিল, এখনো কি তোমার জনদরদি আছে? এখন কোন আর ক্ষমতা আছে যে আমার টাকা দাও, পয়সা দাও? যাও সেন থেকে। এমন করেন না, আমরা তো গরিব মানুষ। আমরা ঠিকঠাক মতো একবেলা খাবারও পাই না। আপনারা যদি আমার তারাই দেন, আমরা কার কাছে যাবো? না খেয়ে তা লাগবো। ল্যাংড়া মানুষ, তার উপর আবার মেয়ে মানুষ। আমরা যদি কোনো জায়গায় ভিক্ষা চাবার যাই, আমাকে দিকে খালি উল্টা পাল্টা দৃষ্টিতে তাকায়। আমার করে সাহায্য দেন, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। আরে তোমার সাহায্য করুন। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় প্রত্যেকটা ওয়ার্ডে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত কার্ড আমি বিলি করে দিছি। একা তুমি পাও নাই? চেয়ারম্যান সাহেব, আপনি যখন ভাতা দিছেন তখন আপনি আমার কইছিলেন যে ভাতা নেওয়ার লিগে মেলা টাকা লাগবো। আমি তো ভিখারি মানুষ, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাই। আমি এত টাকা কই পামু? তারপর আমি কয়দিন ভিক্ষা কইরা টাকা জমায়া আপনাদের 2000 টাকা দিয়েছিলাম। আপনি তো আর আমার ভাতা দিলেন না।
আমার সেই ভিক্ষা করে খাওয়া লাগতেছে, আজকে কটা সাহায্য করেন। আর এইটা তুমি এখন কি করতেছো? ওই টাকা কি এখনো থাকে নাকি? ওই টাকা কখন দিয়ে খরচ হয়ে গেছে গা? কি কইতেছেন? আমি তো এর আগের বারও আপনার পায়ে ধরলাম, হাতে ধরলাম যে আমার প্রতিবন্ধী ভাতাটা খুব দরকার, আমি খুব অসহায়। আপনি আমার কথা ভুলে গেছেন? কত কষ্ট করে 2000 টাকা জমে আমি আপনার দিছি। আমার 2000 টাকা ফেরত দেন, নইলে আমার না খেয়ে মরা লাগবো। এই যাবি এদিকে, যাবি? কিসের তোর টাকা? যাবি না ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দেবো? চেয়ারম্যান সাহেব, তাহলে আমি যে আপনার 2000 টাকা দিছিলাম ওই টাকাটা তো ফেরত দেন। আমি তো চইলা ফিরা খাইয়া পড়ুম কয়দিন। তুমি আমার 2000 টাকা দিছো মানে? আমি তো তোমার চিনি না। তোমার বাড়ি কয় নম্বর ওয়ার্ডে? এই ফেরদৌস, এই মহিলা কোন ওয়ার্ডের? এই জিজ্ঞাসা কর পালালে। এই এই ফকিনের বাচ্চা, তুই কি বাইরে যাবি না ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দেবো? আমার সাথে এমন করেন না, আমার প্রতি একটু দয়া করেন। আমি আসলে 3 দিন ধরে না খাওয়া, আমি অনেক অসহায় হয়ে আপনার কাছে আইছি। কোনো উপায় পথ না পায়া আমার পাটা ভালো না, আমি ভিক্ষা করা পারতেছি না কয়দিন ধরে। আমার টাকাটা ফেরত দেন। এই তুই বাস বিকি মুরগি সেটাকে আমি জানি। ভাইয়া ভাইয়া এদিকে। তুই আমাকে বলে চোখ গরম করে খালি চল। তুই না প্রতিবন্ধীর বাচ্চা, তুই না প্রতিবন্ধী আসিলি, তুই ভালো হইলি কেমনে? জাস্ট শাট আপ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কিসের অ্যারেস্ট? এই ফেরদৌস, কি কয় ফকিনের বাচ্চা? এই তোরা তো পিস্তল লাইলো কেমনে? নাটক করস। একদম চুপ। আমি কোনো নাটক করছি না, আমি ছদ্মবেশে তোদেরকে ধরার জন্য আসছি। আমি এসআই তনিমা। আমি শুধুমাত্র তোদেরকে হাতে নাতে ধরার জন্য ছদ্মবেশে ভিখারি রূপে এই এলাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আর তোদের নামে অনেক রিপোর্ট আছে। আমাগো নামে রিপোর্ট মানে? আমাগো নামে কিসের রিপোর্ট? আরে রিপোর্ট? আমাগো নামে রিপোর্ট মানে? আর আমি এলাকার প্রতিনিধি, আমি গরিবের বন্ধু, জনদরদি। একদম চুপ। তোরা জনগণের বন্ধু তাই না? তোরা কি করেছিস সব কি ভুলে গিয়েছিস? মাত্র 6 মাসের জন্য ক্ষমতা এসেছিলি, যা খরচ করেছিলি তার 3 গুণ আদায় করেছিস। তোরা যদি 5 বছরের জন্য ক্ষমতায় থাকতি তাহলে তো এই ইউনিয়নটাকে বিক্রি করে ফেলতি। তোরা বয়স্ক ভাতার নাম করে বয়স্ক মানুষজনের কাছ থেকে টাকা নিয়েছিস, বিধবা মানুষজনদের কাছ থেকে টাকা নিয়েছিস। তোরা প্রতিবন্ধী ভাতা দেওয়ার নাম করে প্রতিবন্ধী অসহায় গরিব মানুষদের কাছ থেকে টাকা নিয়েছিস। তাছাড়াও তোরা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। তোরা সরকারি কাবি খাট টিআরের টাকা মেরে খেয়েছিস। তোরা সরকারি সম্পদ ধ্বংস করেছিস। যেখানে অসহায় মানুষদের সাহায্য করার কথা সেখানে তোরা অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছিস। রাস্তা তৈরিতে যেখানে উন্নত মানের ইট ব্যবহার করার কথা সেখানে তোরা নিম্নমানের ইট ব্যবহার করেছিস। কন্ট্রাক্টরের সাথে লিয়াজু করে যেখানে 10 ফিট প্রশস্ত রাস্তা বানানোর কথা সেখানে তোরা 8 ফিট প্রশস্ত রাস্তা বানিয়েছিস। তোদের আমার হাত থেকে এইবার কেউ বাঁচাতে পারবে না। তোরা যে সকল দুর্নীতি করেছিস তোদের প্রত্যেকটা দুর্নীতির রিপোর্ট আমার কাছে আছে। নাজমুল সাহেব, রবিন সাহেব, ওনাদেরকে থানায় নিয়ে চলুন। দাঁড়ান স্যার, দেখেন ওনারা কি পরিমাণ দুর্নীতি করেছে যার কারণে ওনাদের হাতে এখনো লক্ষ লক্ষ টাকা। রবিন সাহেব, তাকে কি দেখছেন? টাকাগুলো নিন ওনার কাছ থেকে। জি স্যার, এই টাকাটা করুন। ওনাদেরকে নিয়ে চলুন। চলুন। আয়। চলুন। আচ্ছা ভাই, আচ্ছা আমি রেডি এই ভাই। করতেছি, সমস্যা এই, নাই। শুনুন না, আমার ফুচকাটা দিন। এই কি হয়েছে? তুমি ডিস্টার্ব করতেছো কে? হ্যাঁ, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলতেছেন? আমি তো আপনার দোকানের কাস্টমার। আমি ফুচকা খেতে আসছি, আপনাকে টাকা দিব, তারপর চলে যাব। আমি তো আর এমনি এমনি খেতে আসিনি, তাই না? এই এত কথা কইতেছেন কে? আপনার মতো বহুত কাস্টমার আমার বইসা রইছে, আমি এক কাস্টমার নিয়ে নাই, চুপ করে না বইসা থাকেন। আপনি আমার সাথে এরকম ব্যবহার কেন করছেন? আমি একটা মেয়ে মানুষ, ভুলে যাবেন না। আর আপনার দোকানে আসছি বলে আপনি যা নয় তাই কিন্তু বলতে পারেন না। আমি কিন্তু আপনার দোকানে টাকা দিয়ে ফুচকা খেতে আসছি। আমি তো অনেক জায়গায় ফুচকা খেয়েছি, আপনার মতো ফুচকার দোকানদার তো কোথাও দেখিনি। এই মেয়ে মহিলা মানে? হ্যাঁ, মহিলাকে আপনি একাই নাকি মানিকগঞ্জ শহরে এরকম মেলা মহিলা আমার দোকানে খায়? ফুচকা খাইতে হলে না ধৈর্য ধরে বসতে হইব, চুপ করে না বসেন। আপনার কি মনে হয় আপনি এরকম ব্যবহার করার পরেও আপনার ফুচকার দোকানে আমি ফুচকা খেতে বসবো? কখনোই না। আমি চাইলে এরকম হাজার হাজার ফুচকার দোকানে কিনে ফেলতে পারি, আর আমি চাইলেই তো বাসায় বসে ফুচকা খেতে পারি। আমার বাসায় এসে ফুচকার দোকানদাররা ফুচকা দিয়ে যাবে, বুঝছেন? আপনার মতো নোংরা দোকানদারের দোকান থেকে আমার ফুচকা খাওয়ার কোনো শখ নেই। চুপ করুন, একটা কথা বলবেন না। নোংরা লোক আপনি, নোংরা ব্যবহার আপনার। মনে পড়ে আপনার ওই দিনের কথা? হ্যালো, আরে না, আমি তো ডিউটি শেষ করে তোমার সাথে দেখা করব।
হ্যাঁ, অনেক দিন তোমার সাথে দেখা হয় না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি ম্যাডাম। আজকে তার- ম্যাডাম আমার কাগজপত্রগুলো আসছে না? আপনি একটু সামনে গিয়ে বসুন তো, পরে কথা বলতেছি আপনার সাথে। যান সামনে গিয়ে বসুন। হ্যালো? আরে না না, একটা লোক আসছিল। ছাড়ো তো, চলো আমরা কথা বলি এখন। ম্যাডাম আমার কাগজপত্রগুলো একটু হয়েছে না? আপনাকে আমি বারবার বললাম যে আপনি আপনার জায়গায় গিয়ে বসুন, আমি আপনাকে ডেকে নিব। আপনি কেন এখান থেকে ঘুরঘুর করছেন? যান না, গিয়ে বসুন, আমি একটা কাজ করতেছি ইম্পর্টেন্ট। যান। ম্যাডাম আমার রোগীর অবস্থাটা খুবই খারাপ, যদি একটু কাগজপত্রগুলো দেখে দিতেন। আরে কি ব্যাপার, আমার হাজার হাজার কাজ পড়ে আছে, আমি ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে কি আপনার ফাইল দেখবো এখন? দেখুন, যখন সময় হবে আমি আপনাকে ডেকে নিব। যান, গিয়ে বসুন। হ্যাঁ বলো। আরে না, আমার প্রায় কাজ শেষ, চলে আসবো একটু পরে। ম্যাডাম দেখেন ম্যাডাম, আমি আপনার বারবার রিকোয়েস্ট করতেছি, আমার পেশেন্টের অবস্থা খুবই খারাপ, আমার কাগজপত্রগুলো একটু দেখে দেন না ম্যাডাম। দেখুন, হসপিটালে তো সবাই সেবা নিতে আসে, কেউ তার ঘোরাঘুরি করতে আসে না। সবাইকে আমরা সেবা দিব, কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে তো আমাদের কাজ করতে হবে। আমার রোগীর অবস্থা তো ভালো না, এই জন্য আমি বারবার আসতেছি, আমার কাগজগুলি দেখে দেন না ম্যাডাম। একটা টেস্ট করাতে তো মিনিমাম 10-15 মিনিট সময় লাগে। আপনারা কিছুটা সময় তো আমাদেরকে দিবেন। সিরিয়াল বাই সিরিয়াল আমরা সবারটাই দেখব। আপনি একটু প্লিজ গিয়ে বসুন, আপনারটা যখন সিরিয়াল আসবে তখনই আপনাকে ডাকা হবে। না, আমি তো চাইলেই আর পিছনের জনকে আগে আনতে পারবো না। সিরিয়াল বাই সিরিয়াল যখন আপনার নাম আসবে আমি আপনাকে ডেকে নিব। প্লিজ আপনি দয়া করে আপনার সিটে গিয়ে বসুন। আপনি এখনো ওই ব্যাপারের কথাটা মনে করে রেখেছেন? আপনি কেন বুঝতে পারছেন না? আমাদের হসপিটালে প্রতিনিয়ত হাজার হাজার পেশেন্ট থাকে। এখন সবার ইচ্ছা মতো যদি আমরা সেবা দিতে যাই, তাহলে তো আপনারা ঠিকঠাক মতো সেই সেবাটা পাবেন না। একটা রিপোর্ট বের করতে সময় লাগে। প্রতিনিয়ত হাজার হাজার পেশেন্ট আমাদের হসপিটালে আসে, তাদেরকে ঠিকঠাক মতো ভালো মতো সেবা দেওয়ার জন্য তো আমাদের কিছু সময়ের প্রয়োজন, কিন্তু আপনারা সেই সময়টা দিতে চান না। না দিলে তো যদি একটা ভুলভাল রিপোর্ট চলে আসে, সেটা আপনাদের জন্য কত বড় একটা ক্ষতি বলুন তো। তখন তো আপনারাই এসে আমাদেরকে ধরবেন। এর জন্য আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনাদেরকে সেবা দিতে চাই। আর আপনারা কিনা সেই রাগ নিয়ে এখনো বসে আছেন, এখনো আমার উপর রাগ করে আছেন। আপনি একটু ভেবে দেখুন তো, এক প্লেট ফুচকা বানাতে আপনি কতটুকু সময় দেন, তাহলে আমাদের একটা নির্ভুল ভালো মতো রিপোর্ট বানাতে কতটুকু সময় লাগতে পারে। আর এত এত পেশেন্ট, আমরা কিভাবে মাথাটা ঠান্ডা রাখি বলুন? তারপরে তো চেষ্টা করি সবার সাথে একটা ভালো সম্পর্ক করার জন্য, কিন্তু আপনারা এই যে হুটহাট করে রেগে যান। প্লিজ আমার উপর রাগ রাখবেন না। আর আমি আপনার দোকানে ফুচকা খাবো না, সমস্যা নাই, আপনি সবাইকে ফুচকা দিন। ম্যাডাম ম্যাডাম প্লিজ আপনি যাবেন না, আপনি বসুন, ফুচকা খেয়ে তারপরে যাবেন। আসলে আমি গভীরভাবে ভেবে দেখিনি, আমরা দোকান করি ঠিকঠাক মতো যদি ফুচকা না বানিয়ে দেই, প্রপারলি লবণ মরিচ না হলে তো মানুষ খায় না। সব জায়গায় ঠিক একই রকম। আমরা তো ওই রিপোর্ট দিয়ে সেটাই আপা হয়েছে নাকি আমরা পাগল হয়ে যাই। আসলে ওইটা সময় নিয়ে করলে কাজটা যে ভালো হয়, এই যে আপনি আমাকে বুঝিয়ে বললেন, ব্যাপারটা আমি বুঝলাম। আসলে ম্যাডাম আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। আপনি বসুন, ফুচকা খেয়ে তারপর যাবেন। যাক, আপনি তাও শেষ মুহূর্তে বুঝতে পেরেছেন, এর জন্য আমার ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, একটা ঝাল ঝাল করে ফুচকা বানান, আমি বসতেছি। আচ্ছা ঠিক আছে। শুভ কইরে এই আপারে ভালো একটা ফুচকা বানাই দে, এদিকে আয়, শিগগির আয়। তুমি এত কথা আরে, আমার গায়ে এই ছেলে, এই এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে, ডাক্তারছেন Shit! কেন? এই আমার গায়ে ডিম কে মেরেছে? নিশ্চয়ই এই ছেলেটা মেরেছে, তাই না? না না, ও আপনার গায়ে ডিম মারবো কে? এটা কেমন কথা কইতেছেন? আপনারা যদি কেউ ডিম নাই মারেন, আমার গায়ে ডিম কোত্থেকে আসলো? আকাশ থেকে কি পাখি ডিম পেড়েছে আমার গায়ের উপর? কে মারছে সেটা আমরা কেমনে কমু? আমরা তো রাস্তাতে যাইবার লাগছি। দেখুন, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। নিশ্চয়ই এই ছেলেটা আমার গায়ে ডিম মেরেছে। এই ছেলে, তোমার সাহস তো কম না, তুমি আমার গায়ে ডিম মেরেছো? আরে না, এ কেমন কথা কোন? ও তো আমার সাথে যাইতেছে, ওর স্কুলের দেরি হয়ে যাইতেছে, আমি যাই। এই তাতে রে, কি রে দেরি করতেছিস কাই? এই বাচ্চা ছেলেটির ঘাড়ে হেল্প লেখা কেন বুঝলাম না। যাকে, উফ, কি নোংরা হয়ে গেল। এখন থানায় যাবো কিভাবে? ম্যাডাম ম্যাডাম আমার ছেলে স্কুলে গেছে, তারপর আর পাই না। শুনছি নাকি একটা লোকে বলে আমার ছেলেরে নিয়ে যাইতেছে।
আপনার ছেলে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, খুলে বলুন তো আমাকে একটু। আমার ছেলে স্কুলে পড়ে, সাদা শার্ট গায়ে দেওয়া, জিন্সের প্যান্ট পরা, স্কুল ব্যাগ কাঁধে, হ্যাংলা হুংলা। দেখছেন ম্যাডাম? হ্যাঁ, আমি তো মাত্রই এখান দিয়ে একটা স্কুল ড্রেস পরা ছাত্রকে নিয়ে যেতে দেখলাম, কিন্তু ওর সাথে তো ওর গার্জিয়ান ছিল। আপনি কে? আমি ওর বাবা, আমার ছেলে ওইটা। কি বলছেন? তার মানে কি এর জন্য ওর ঘাড়ে হেল্প লিখেছিল? নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে, চলুন তো আমার সাথে। শোন, তুই আমার যাইতেছিস, কোনো দিকে তাকাবি না, চুপচাপ আমার সাথে রাস্তা পড়ে কোনো দিকে তাকাইলে তরে খাইছি। আয় আয়। ম্যাডাম, এই যে আমি এই খাতাটা আমার পুলারে কালকে কিনে দিছি, এই যে দেখেন ম্যাডাম, আমার পুলার নিজের হাতের লেখা। আরে এখানে তো হেল্প লেখা, তার মানে নিশ্চয়ই আপনার ছেলে কোনো বিপদে আছে, চলুন তাড়াতাড়ি। হ্যাঁ ম্যাডাম। ওই তো ওরা, চলুন। এই দাঁড়ান, ডোন্ট মুভ, একদম নড়াচড়া করার চেষ্টা করবেন না। সত্যি করে বলুন, এই বাচ্চাটিকে আপনি কোথায় নিয়ে যাচ্ছিলেন? ম্যাডাম, ওর আমি স্কুলে নিয়ে যেতে লাগছি। স্কুলে নিয়ে যাচ্ছেন নাকি অন্য কোথাও? আপনি কি ওকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য? আমি ওর আব্বা। আপনি ওর আব্বা হলে আপনি কি তাহলে? ম্যাডাম, আমি ওর আব্বা। না ম্যাডাম, আমি ওর আব্বা। ওরে জিজ্ঞেস করেন, কি রে, আমি তোর আব্বা না? এই থামুন আপনারা। এই বাচ্চা, তুমি বলো তো, নির্ভয়ে বলো, তোমার কোনো ভয় নেই, আমি আছি। এখানকার মধ্যে তোমার বাবাকে? ম্যাডাম, এই লোকটা মিছা কথা কইতেছে, উনি আমার আব্বা। এবার তুই কি করবি? ওই তো বলেই দিল যে এই লোকটাই ওর বাবা। তাহলে তুই কি করতেছিলি? ওকে নিয়ে কোথায় যাচ্ছিলি? কোথায় নিয়ে যেতে চাইছিলি? না মানে ম্যাডাম, এই চুপ! কিসের মানে করতেছিস? সব কিছু আমি বুঝে গিয়েছি। তোকে থানায় নিয়ে গেলেই তোদের গ্যাংয়ে যারা আছে সবাইকে আমি বের করতে পারবো। আর আপনিও আমাদের সাথে থানায় চলুন, একটা ডায়েরি করতে হবে। চল আচ্ছা ম্যাডাম। মুভ। যা। এই নে। কি ব্যাপার, উনি আমার পাউরুটি দিয়ে গেল? বউ, এই কেডা জানো কি দিয়া গেল? একটা লোক একটা পাউরুটি দিয়ে গেছে। এ নাও, এই ভিক্ষা থালাটা ধরো, আর এনে একটা পাউরুটি আছে, এটা খাও। তুমি অনেক সুন্দর, তোমাকে ভিক্ষা করা মানায় না। আমি সামনে অপেক্ষা করছি। শোনো না, তুমি এই জায়গায় বসে বসে রুটিটা খাও, আমি একটু সামনে থেকে আসতেছি। কই যাইবা তুমি? সামনে থেকে যায় তোমার লিগে কিছু খাওন নিয়ে আসি, তুমি এই নিয়ে বসো বসো। কি ব্যাপার, আপনি আমারে এই জায়গা কেন নিয়ে আসলেন? আরে সেটা বলার জন্যই তো তোমার এই জায়গাটাকে নিয়ে আইছি। আসলে কি জানো, তোমার এত সুন্দর চেহারা, এত অল্প বয়স, আর তুমি এই বয়সে ওই দিয়ে কইরা তুমি ভিক্ষা করো, এটা কি তোমার মানায়? তো আমরা গরিব মানুষ, ভিক্ষা করুম না তো কি করুম? আমাকে তো ভিক্ষা করে পেট চালাইতে হয়। আমরা একবেলা ভিক্ষা না করলে আর একবেলা খাইতে পারি না, তাহলে তো আমাকে ভিক্ষাই করা লাগবো। তুমি একটা সুন্দরী মেয়া, আর তোমার পাশে একজন অন্ধ স্বামী, আর সেই অন্ধ স্বামীরে নিয়ে নিয়ে রোদ বৃষ্টিতে তুমি এরকম ভিক্ষা করো। তুমি ইচ্ছা করলে কিন্তু রাজরানী হয়েও থাকতে পারো। আমার মতো ফকিন্নিরে কেরা বিয়ে করবো? কেরাই বা আমার রাজরানী করে রাখবো? আমার কপালে ভিক্ষাই লেখা আছে, ভিক্ষা করে খাওয়া লাগবো আমার। কেন আমি তোমার বিয়ে করুম? শোনো, এই যে যে বিল্ডিংটা দেখতেছো না, এই বিল্ডিংটা আমি নতুন করতেছি, আর আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আর আমি চাইতেছি তোমার মতো একটা সুন্দরী বউ নিয়ে আমার এই নতুন বিল্ডিংয়ে উঠতে। কি, আপনি আমার বিয়ে করবেন? কিন্তু বিয়ে করার পরে যদি আপনি এই বাড়ি থেকে আমারে তাড়ায় দেন, তাহলে আমি কি করব? সেই না আমার আবার ভিক্ষা করে খাওয়া লাগবো। একটা শর্তে আমি আপনার বিয়ে করতে পারি। শর্তটা হইলো, এই যে এত বড় একটা বাড়ি, এই বাড়িটা আপনি আমার নামে লিখে দিবেন। যদি লিখে দেন তাইলে আপনার বিয়ে করুন। শোনো, তুমি যদি রাজি থাকো আমার এই বাড়ি তোমার নামে লেখা দিতে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, ঠিক কথাই কইছেন। ওই অন্ধ ল্যাংরা স্বামীরে নিয়ে আমি আর কি করুম? ওর আমি ডিভোর্সই দিয়ে দিই, আর এত বড় একটা বাড়ির মালিক হমু।
আপনি রে বিয়ে করলে আমার বেশি লাভ হইব। যাই, আমি 1 ঘন্টার মধ্যে সব কাম কাজ শেষ করে আপনার কাছে আসতেছি। আপনি কিন্তু এই জায়গায় থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি করো না, আমি কিন্তু এই জায়গায় অপেক্ষায় থাকুম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, আসতেছি। আচ্ছা যাও। কাম হইছে, সুন্দরী ভাইয়া কামার খপ্পরে পড়ে গেছে। ওরে আমি বিয়া কইরা 1 বছর ঘর সংসার করুম, আর আগের গুলার মতো ওরেও আমি 1 বছর পরে ডিভোর্স করিয়া দেবো। আমি পুরান যাইবো, নতুন আইবো, অপেক্ষা করি আসুক। এদিকে আসো। এই তুমি করছোটা কি? এই অন ধরে তুমি তাই না তারপর এনে নিয়ে আইছো। আজকে তোমার আমার একটা শুভ কাম, এই শুভ কামের মধ্যে এও তো বাধা। একদম চুপ। তুই কি ভেবেছিস আমি ভিখারি? না, আমি সিআইডি অফিসার তনিমা। আমি শুধুমাত্র তোকে ধরার জন্যই এতদিন এই এলাকার ভিতরে ভিখারি সেজে ঘুরে বেরিয়েছি। তোর নামে অনেক রিপোর্ট আছে আমাদের কাছে, শুধু হাতে নাতে একবার ধরতে পারতেছিলাম না। আজকে ধরে ফেলেছি। আজকে তোর এমন অবস্থা করব, তুই হাড়ে হাড়ে টের পাবি যে মেয়েদের সাথে এরকম মিথ্যা ছলনা করে তাদেরকে বিয়ের প্রলোভন দেখিয়ে 1 বছর সংসার করার পর তাদেরকে ডিভোর্স দিয়ে দেওয়ার মজা কতখানি। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস, সবগুলোর হিসাব আমি বের করব। তুই তো শুধু মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে শান্ত হোসনি, তুই তো আরো অনেক খারাপ কাজের সাথে জড়িত। ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, রাষ্ট্রীয় সম্পদ লুট, আরো অনেক কিছু। তোকে এইবার হাতে নাতে ধরেছি, এইবার দেখব তোকে কে আমাদের হাত থেকে বাঁচায়। ম্যাডাম, আমরা দুজনে একটা ডিল করি, আপনার কিছু টাকা পয়সা। তোর এত বড় সাহস, তুই আইনের লোকদের টাকার প্রলোভন দেখাচ্ছিস, আমাদের ঘুষের অফার করছিস। তোর শাস্তি তো এবার ডাবল হয়ে যাবে। এইবার তো তুই কোনো মতেই আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। চল আমাদের সাথে। ম্যাডাম, আমার ক্ষমা করে দেন ম্যাডাম। চুপ, তোর কোনো ক্ষমাই হয় না। তুই এতদিন অনেক অপকর্ম করে বেরিয়েছিস, তোকে ক্ষমা করলে আমার পাপ হবে। ফিরোজ সাহেব, ওনাকে ধরুন, ধরে নিয়ে আসুন। জি ম্যাডাম। চল চল। ভাই আমার 1 টাকা আল্লাহ দেন। কি কইলি? একে আর আল্লাহ দেন। পিটলামি শুরু করছ। চল, চল, চল। হাজির জানি কোনকার যত সব। ভাই আমার 1 টাকা আল্লাহ দেন। 1 টাকা আল্লাহ দেন মানে পাগল হয়েছে, সারা জীবন বেড়ে বাইরে গেলাম। আল্লাহর সকালবেলা দোকান করছি, আল্লাহ দেন আনচুত কোথাকার। মুরব্বি আমার 1 টাকা আল্লাহ দেন। তুমি আল্লাহরে কিনবার চাওকে, আল্লাহ দিয়ে কি করবা? মুরব্বি আমার বাবাটা না মারা গেছে, আমার একটা মা আছে, মাটা কাজ করে আমার লিগে খাওয়ান নিয়ে আসতো। এনে মাটাও হাসপাতালে ভর্তি। মা যদি মরে যায় তাহলে আমি খামু কি? সেই জন্য ডাক্তার কইছে আল্লাহ ছাড়া তোমার মায়ের আর কেউ বাঁচাইতে পারবো না। আপনার দোকানে কি আল্লাহ পাওয়া যাইবো? হ্যাঁ, পাওয়া যাবো তো। তোমার কাছে কয় টাকা আছে? মুরব্বি 1 টাকা আছে। ও আচ্ছা, যাও। মুরব্বি একটু তাড়াতাড়ি দেন। এই যে নাও, এটা নিয়ে তোমার মায়ের খাওয়াই দিও, তাইলে দেখবা যে ভালো হয়ে গেছে। আচ্ছা মুরব্বি। তোর মা কোন হাসপাতালে? মুরব্বি এই যে জায়গায় একটা হাসপাতাল আছে না, ওই হাসপাতালে। তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কি আজব পোলাটা। আচ্ছা স্যার, আমার বিল কয়টা হয়েছে? বিল যা হবার তাই হয়েছে, বিল নিয়ে আপনাকে ভাবতে হবে। তারপর আমার একটু কোন না, কয়টা হয়েছে আমার? আপনার বিল হয়েছে 1,85,000 টাকা। এইটা আপনি কি কইতেছেন স্যার? আমার এত টাকা বিল হয়েছে, তাইলে আপনারা আমার সাইডে দিলেন কেন? আপনার টেনশনের কোনো কারণ নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সমস্ত বিল পরিশোধ করে দিয়েছে। বয়স্ক ভদ্রলোক? কেরা উনি? কোন জায়গায় উনি? এই তো উনি, এই যে আপনি এইদিকে আসুন তো। এই যে ইনি আপনার সমস্ত বিল পরিশোধ করে দিয়েছেন। আপনারা তো চিনলাম না। মা আমি তো না চিনি, উনি দোকানদার। তুই চিনোস মানে? দোকানদার কেমনে চিনোস তুই উনারে? মা আমি তো ওনার কাছ থেকে 1 টাকাতে আল্লাহ কিনছিলাম। কি আল্লাহ কিনছিস মানে? আরে না না, আমি বলতাছি
এই বাচ্চা ছেলেটি 1 টাকা নিয়ে আমার দোকানে গিয়েছিল, যে বলছে যে আমাকে 1 টাকার আল্লাহ দেন। আমি বললাম তুমি আল্লাহ দিয়ে কী করবে? আর ওকে ডাক্তার বলেছিল ওর মাকে বাঁচাতে একমাত্র আল্লাহই পারে। সেই বিশ্বাসেই ও আমার কাছে 1 টাকা নিয়ে গিয়েছিল যে 1 টাকার আল্লাহ দেন। আরে আমি তো মাত্র ওকে একটু বুঝ দিয়েছিলাম, একটা চকলেট দিয়েছিলাম, ওকে বলেছিলাম যে তোমার আম্মুকে এই চকলেটটা খাওয়াই দিও, দেখবে তোমার আম্মু ভালো হয়ে যাবে। এই ভদ্রলোকটি যখন আপনার ছেলের কাছ থেকে জানতে পারলেন যে আপনি অসুস্থ, হসপিটালে ভর্তি, তখনই এই ভদ্রলোকটি আপনার ছেলেটাকে একটা বুঝ দিয়ে আপনার চিকিৎসার জন্য এগিয়ে আসছেন এবং আপনার চিকিৎসার যাবতীয় খরচ এই ভদ্রলোকটি বহন করেছেন। চাচা, আপনারা জানি কেমনে কি কমো সেই ভাষা আমার নাই। আপনার জন্যেই আমি আবার নতুন একটা জীবন ফিরা পাইলাম। আপনার অসংখ্য ধন্যবাদ চাচা। আরে না না, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনাকে তো বাঁচিয়েছে একমাত্র আল্লাহ, আমি তো মাত্র উসিলা। আর ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে ধন্যবাদ দিন আপনার এই অবুঝ বাচ্চাকে, যে নাকি 1 টাকা নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছে। তার বুক ভরা বিশ্বাস ছিল যে একমাত্র আল্লাহই পারে তার মাকে বাঁচাতে, আর এরই নামই হচ্ছে বিশ্বাস। আল্লাহকে খুঁজে পেতে হলে কোটি টাকার দরকার হয় না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও আল্লাহকে পাওয়া যায়। স্যার আপনার অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার ফাইলটি নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। চলুন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন। আচ্ছা চলেন চাচা। আসুন। ডাক্তারের যে সমস্ত ওষুধগুলো দিছে ওগুলো ঠিক মতো খাই। আচ্ছা ঠিক আছে। ওই ওষুধগুলো ফুরাই গেলে তারপরে তুই আমার কাছে যাস, আমি আবার ওষুধ কিনে দেবো। আচ্ছা মুরব্বি। চাচা, আপনি সময় করে এক সময় আমাকে বাড়িতে অবশ্যই আসবেন। আচ্ছা ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান বলছি, চাবিটা নাও তো। আপনারা এভাবে কেন গাড়ি চালাচ্ছেন? আপনাদের হেলমেট কোথায়? হেলমেট ছাড়া এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? ম্যাডাম, হেলমেট তো আনতে মনে নাই ম্যাডাম। তা আপনার গাড়ির কাগজপত্র আছে? আপনার ড্রাইভিং লাইসেন্সটা দেখান তো আমাকে। ম্যাডাম আসলে কি মানে স্যার আমার বাসায় দাওয়াত খাইতে গেছিল, সেই জন্য স্যারকে নামাই দিতে যাচ্ছি, এই জন্য কাগজপত্র আনতে মনে নেই ম্যাডাম। আপনার স্যার কোথায় গেছে না গেছে সেটা আমি শুনতে চাইনি। আপনি একে তো রাস্তায় গাড়ি চালাচ্ছেন হেলমেট ছাড়া, তার উপর আপনার গাড়ির কাগজপত্র নেই, আপনারও ড্রাইভিং লাইসেন্স নেই। আপনার তো মামলা খেতেই হবে এখন। ম্যাডাম আমার নাম মামলা দিন না ম্যাডাম, নেক্সট টাইম এরকম হবে না ম্যাডাম। রবিন সাহেব ব্যাপারটা দেখুন তো। ওকে, আই নামুন নামুন। এই মেয়ে কিছু বোঝেন না নাকি? মাথায় নাই হেলমেট, আবার গাড়ির কাগজপত্র ঠিক নাই, আপনি আপনার ম্যাডামের সাথে তর্কাতর্কি করতেছেন। তো স্যার এখন আমি কি করব? কেন বোঝেন না? না সবকিছু বোঝাই করে দেবো আপনারে। এটা কিভাবে? আপনার যে মামলা হয়েছে 10,000 টাকার মামলা হয়েছে, কিন্তু আমি চাইলেও 10,000 টাকা আপনার মাফ করে দিতে পারি যদি আমারে একটু দিতেন কিছু। অফিসার, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি। আরে আপনাকে চেনার কি আছে? আপনি যে অফিসেরই বস হন না কেন, আপনারা অন্যায় করেছেন, অন্যায়ের শাস্তি আপনাদের পেতেই হবে। আর আমার কনস্টেবল সেই কাজই করছে। ও কিছু টাকা দিতে হইব? না। দেখতেছি। আপনি আমার এই কার্ডটা দেখুন। স্যার, রবিন সাহেব জলদি এদিকে আসুন। না না, সমস্যা নাই, আপনি আমাকে চিনতে পারেননি। আমি আজকে এই থানায় নতুন জয়েন করেছি, আর উনি আমার দুঃসম্পর্কের আত্মীয়। আমি একটা দাওয়াতে গেছিলাম। একটা কাজ করবেন, আপনি আপনার ডিউটি শেষ করে আমার অফিসে একটু দেখা করবেন। ঠিক আছে স্যার। এই স্যার, আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার আপনি তো আমাকে থানায় দেখা করতে বলছিলেন, আমি থানায় যাচ্ছিলাম। না না, আপনাকে আর থানায় যেতে হবে না, রাস্তায় যখন দেখা হয়ে গেল ভালোই হলো। এই নিন, এটা আপনার চাকরির সাসপেনশন লেটার। আপনাকে আর চাকরিতে স্থায়ী করা গেল না, আপনি চূড়ান্ত পরীক্ষায় ফেল করেছেন। স্যার, স্যার কারণটা কি স্যার? আমি যখন আমার আত্মীয়কে নিয়ে দাওয়াত খেয়ে আসতেছিলাম, তখন আপনি বাইক থামিয়ে আমার ওই আত্মীয়র লাইসেন্স, তারপরে গাড়ির কাগজপত্র এগুলো চেয়েছিলেন। যখন আমি আমার পরিচয় দিয়েছি তখন আপনি তার বাইকটি ছেড়ে দিয়েছিলেন। কেন, আমার জন্য কি আইন আলাদা আর সবার জন্য কি আইন অন্য? দেখুন, যেখানে আপনি 2 বছর আইনের পোশাক পরে ডিউটি করে এইটুকু বুঝতে পারেননি যে আইন সবার জন্য সমান, সেখানে আপনি নিজেকে কিভাবে সংশোধন করবেন বলেন? সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার। এরপর থেকে আর কখনো এরকম হবে না।
আমি স্যার ভাবছিলাম যে আপনি আছেন, এর জন্য আমি একটু স্যাক্রিফাইস করেছিলাম, কিন্তু এরপর থেকে আমি আর কখনো এই ধরনের কাজ করব না। যেহেতু আপনি এই বিষয়টি আপনি খুব সহজে বুঝতে পেরেছেন, সেই তো আমি আপনার শিক্ষানবিষ্কাল 1 বছর বাড়িয়ে দেওয়ার জন্য সুপারিশ করব। মনে রাখবেন 1 বছর পরে আপনার আরেকটি পরীক্ষা হবে। ভিতর থেকে লোভ পুরোটা পরিহার করতে না পারলে আপনি কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব স্যার। আমি আপনাকে কথা দিতেছি স্যার, আমি এখন থেকে আমার সমস্ত লোভ পরিহার করব। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে ধাক্কা মারছিস, দিলি তো আমার ড্রেসটা নষ্ট করে, আমার ব্যাগটা ফেলে দিলি। করছিস কেন? হ্যাঁ, তোর কি চোখ নাই? বুবা তো বুঝলাম, কিন্তু চোখ তো আছে। তাকে তাকে হাঁটতে পারিস না? সুন্দরী মেয়ে দেখলে শুধু ধাক্কা দিতে মন চায়, তাই না? একে তো বুবা, তার উপর চরিত্রের ঠিক নেই। এই প্রতিবন্ধীর বাচ্চা, তুই রাস্তায় বেরোইছিস কেন? দাঁড়া, তোর দেখাচ্ছি। ডিসগাস্টিং, ছাড় এখান থেকে। আরে আপনি কি চোখের মাথা খেয়েছেন নাকি? রাস্তা দিয়ে ভদ্রভাবে চলাফেরা করতে পারেন না? দেখে তো ভদ্রলোকের মতোই লাগছে, এরকম কেন? হ্যাঁ, এই আপনি কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, কি বুঝাবো আবার? যেই দেখেছে যে রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে একা একা হেঁটে যাচ্ছে, অমনি আমার গায়ের উপর এসে পড়েছেন, তাই না? আপনাদের স্বভাব চরিত্রের এই দশা কেন? এই কথাবার্তা সাবধানে বলবেন, যার তার সাথে খারাপ আচরণ করবেন না বলে দিচ্ছি। কানের গোড়া একটা মারলে না, তারপর আপনি বুঝতে পারবেন। শুধু বাপের বয়সী বলে ছেড়ে দিলাম। এই বেয়াদব কোথাকার, এত বড় সাহস! হ্যাঁ, যার তার সাথে খারাপ আচরণ। এই মেয়ে মানুষ বলে কি পেয়েছো? হ্যাঁ, রাস্তাঘাটে চোখ মেলে চলতে হয়, চোখ কপালে তুলে হাঁটতে হয় না। ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়ে আমাকে এই উল্টাপাল্টা কথা বলছো। হোয়াট রাবিশ! আপনার এত বড় সাহস, আপনি আমার গালে থাপ্পড় মারছেন? আপনি জানেন আমি কে? আমি যদি চাই এক্ষুনি আপনার কি অবস্থা করতে পারি, আপনার কোনো ধারণা আছে? এই বেয়াদব মেয়ে, তুমি কে? তুমি কি লাট সাহেবের মেয়ে? ইচ্ছে করে আমার গায়ের উপরে ধাক্কা দিয়ে পড়ে আমাকেই শাসাচ্ছ। আমার বাবা এই এলাকার নেতা। আমার বাবা যদি চায় না, আপনাকে এক তুড়ি দিয়ে এই মানিকগঞ্জ থেকে লাথি মেরে বের করে দিবে। এই চুপ! কথা বলতে বলতে কিন্তু অনেক বেশি বলে ফেলেছো। তোমার বাবা নেতা বলে তাই কি হচ্ছে? তার গরমে তুমি যা খুশি তাই করবে? একটু আগে আমি দূরে দাঁড়িয়ে সব দেখেছি। একটা বুবা ছেলের সঙ্গে তোমার ধাক্কা লেগেছিল, তাই বলে তুমি ওই ছেলেটাকে যা তা বলে গালাগালি পারলে, আবার তাকে মারধর করলে। তা কি পেয়েছো? হ্যাঁ, বাবা নেতা বলে দেশটাকে কি কিনে নিয়েছো? হ্যাঁ, এই দেশটা আমার বাপেরই। এই দেশে আমি যা ইচ্ছা তাই করব, আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ আমার পাশে আমার বাবা আছে। আর আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুলেছেন। আপনার যে কি অবস্থা আমি করব, আপনার কোনো ধারণাই নেই। এই মেয়ে, তোমার বাবার কাছে আমি যাব। আমি দেখতে চাই তোমার বাবা কত বড় নেতা, যার অহংকারে তোমার পা মাটিতেই পড়ছে না। চলো তোমার বাবার কাছে, চলো, আমাকে নিয়ে চলো। ঠিক আছে, চলুন আমার সাথে। চলো তোমার বাবার কাছে, আমাকে নিয়ে চলো। এখানে কি হয়েছে? আরে মামনি, তুমি এখানে? বাবা দেখো না, বাবা জানো এই লোকটা না আমার গালে দুইটা থাপ্পড় মারছে। আমি ওনাকে বলেছি যে আমার বাবা একজন নেতা, তারপর আমি উল্টাপাল্টা কথা শুনিয়েছে। এক্ষুনি ওনার কিছু একটা করো। ও, বুঝতে পেরেছি, আপনি কি ওর বাবা? চুপ করেন আপনি। আপনি কোন সাহসে আমার মেয়ের গায়ে হাত দিয়েছেন? হ্যাঁ, আপনাকে তো দেখে শুনে মনে হচ্ছে আপনি একটা ভদ্রলোক, কিন্তু আপনি এই ধরনের কাজ কেন করলেন? জানেন আপনি কার গায়ে হাত দিয়েছেন? আমি এই অত্র এলাকার নেতা। আমি ইচ্ছে করলে আপনাকে 1 মিনিটের মধ্যে এখানে পালাই আপনার লাশ বানাই দিতে পারি। এই চুপ করুন, বলতে বলতে অনেক বলে ফেলেছেন। আপনারা নিজেদেরকে কি মনে করেন? হ্যাঁ, আপনারা বাপ মেয়ে মিলে এই দেশটাকে কি গিলে ফেলতে চান? এই তর্ক করবেন না আমার মুখে মুখে, তাহলে কিন্তু স্যান্ডেল উঠিয়ে একদম চাপা চোপার মধ্যে বসাই দিব। ও, বুঝতে পেরেছি, আপনি নেতা। কিসের নেতা? কোন নেতা? আমি এই অত্র এলাকার নতুন নেতা। ও, আপনি এই এলাকার নতুন নেতা? বাহ! আমি কি আপনি আমাকে চিনেন? কে আপনি? আমি এই এলাকার নতুন ডিবি অফিসার। স্যার, আপনি কি আসলে এখানে আপনি নতুন আসছেন? স্যার, হ্যাঁ, নতুন এসেছি। আপনার মেয়ের হয়ে আপনি যে ছাপাই গাচ্ছেন, আপনার মেয়ে কতটুকু ভালো মন্দ সেটা কি জানেন? স্যার আমার মেয়ে কি করছে? একটা বোবা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল,
আপনার মেয়ের সাথে সামান্য একটু ধাক্কা লেগেছিল, তার জন্য ওই বোবা ছেলেকে যা তা বলে গালিগালাজ করেছে, তাকে ইচ্ছা মতো রাস্তায় ফেলে পা দিয়ে হাত দিয়ে ইচ্ছা মতো মেরেছে। জানেন, একটু আগেই আপনি পরিচয় দিলেন আপনি এই এলাকার নতুন নেতা। আপনি যেমনি একটা বেদক, আপনার মেয়েটিও ঠিক তেমনি বেদক বানিয়েছেন। শুনুন, আপনাদের কারণে, আপনাদের মতো বাবার কারণে মেয়েরা উচ্ছিন্ন যায়। জানেন, আপনি হচ্ছে আপনার মেয়েকে শাসন করতেন। আপনি যদি ক্ষমতার দাপট না দেখাতেন, আপনার মেয়েও সাহস পেত না, বুঝলেন? তনিমা, স্যার যে বললো তুই নাকি একটা বোবা ছেলেকে থাপিয়েছিস, কথাটা কি সত্য? হ্যাঁ বাবা সত্য, কিন্তু ওই ছেলেটাই তো আমার গায়ের উপর এসে পড়েছিল, এর জন্য ওকে আমি ইচ্ছা মতো মেরেছি। চুপ! আর একটা কথা বলবি না। মানুষ গরু চিনিস না, যার তার সাথে খারাপ ব্যবহার করিস, আর তোর জন্য আমার অপমান হতে হয়। যা মাপ চা, স্যারের কাছে মাপ চা। স্যার আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারিনি। স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, আপনারা এলাকার নতুন নেতা ঠিক আছে, কিন্তু নেতা বলেই ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় চলবেন না, বুঝলেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই শোনো, তোমাকে একটা কথা বলে দেই, চিনতে পারোনি বলেই খারাপ ব্যবহার করবে না। রাস্তাঘাটে এরপর চলতে হলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, কথাটা যেন মনে থাকে। ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো বাবা। তোরা কি ভেবেছিলি মেয়েদের হাত সবসময় নরমই হয়? আরে সব মেয়েদের হাতই না নরম হয় না, এটা কোনো সাধারণ হাত না। বস, তোমায় ডাকছেন? শোন, এই ব্যাগের মধ্যে 50 লক্ষ টাকার মাল আছে। এই মাল ঠিক মতো পৌঁছে কোনো রকম যদি হেরফের হয়, পরকে কিন্তু একেবারে। বস, এই পর্যন্ত আপনার সাথে কাজ করছি, কোনো হেরফের হয়েছে? হবে না। আমি মাইন্ডকে বিশ্বাস করতে পারি। এই, তোর উপর আমার ভরসা আছে, এর জন্যই তো তোর আমি এত ভালোবাসি। বড় চালান তো ঠিকঠাক মতো সাপ্লাই দিতে পারলে তোর এক্সট্রা পুরস্কার। ঠিক আছে বস, তাহলে আসি। এই, ওই। ভেবেছিলি মেয়েদের হাত সবসময় নরমই হয়? আরে সব মেয়েদের হাতই না নরম হয় না, এটা কোনো সাধারণ হাত না, এইটা একজন পুলিশ অফিসারের হাত। তার মানে তো আপনি পুলিশ? একটু আগে যে আমার ব্যাগ চুরি করে নিয়ে আসলেন। আরে ওইটা তো ছিল আমার পাতা ফাঁদ, আমি যদি তখন এই কাজটা না করতাম, তোরা কি আমার পজিশন মতো এসে আমার হাতে ধরা দিতি? ফোর্স! ওদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে চলুন।